হ্যাঁ, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওটা মিউট করে রাখো। আচ্ছা, এখন হচ্ছে সবাই মিউট করো। আমি এখন এগুলো ধাপে ধাপে এগুলো আমি বর্ণনা করবো, ঠিক আছে? আচ্ছা, মিউট করতে হবে। সবাই মিউট করো। মিউট করবো কোথা থেকে? ওই যে স্টার্ট ভিডিওর পাশে দেখো মিউট আছে। নিচে হ্যাঁ, নিচের দিকে আছে, নিচের দিকে মিউট কি করো? মিউট। ওকে, প্রথমে আমাদেরকে এই ধরনের মেইল পাঠানো হবে। এই মেইলে যদি তুমি ক্লিক করো তখন দেখবা এই ধরনের এক্সএলএস ফাইল আছে। এগুলো সব এক্সেল ফাইল। এখন মনে করো তুমি এটা ডাউনলোড করলে, এটা ডাউনলোড হওয়ার পর তুমি যখন এটা ওপেন করবা, বেটার কপি করে ডেস্কটপে নিয়ে ডেস্কটপ থেকে প্রথমে কি করতে হবে সেটা হচ্ছে এনাবেল এডিটিং। তারপর এখানে দেখো বেশ কিছু কলাম আছে, ক্যাটাগরি, টাইটেল, অথর, আরো অনেক কিছু আছে। আমাদের মূলত যেটা লাগবে সেটা হচ্ছে ISBN 13। কোনো কোনো ক্ষেত্রে তুমি দেখবে যে এই ISBN 13টা নাই, ISBN টা আছে, এটা হচ্ছে ISBN 10। অ্যাকচুয়ালি ISBN 13 মানে হচ্ছে এটা হচ্ছে 13 ডিজিটের একটা সংখ্যা, আর এই ISBN 10 হচ্ছে 10 ডিজিটের একটা সংখ্যা, ঠিক আছে? আর SKU এটা হচ্ছে আইটেম নাম্বার। আর এখান থেকে আমরা নেট প্রাইস এটা আমরা নেব, কারণ এটা হচ্ছে ইউনিট কস্ট। তো বাকিগুলো আমাদের লাগবে না, তাই আমরা বাকিগুলো ডিলিট করি। এখন আমরা ISBN 13 নিয়ে কাজ করবো, তাই ISBN 10 আমাদের লাগবে না। লোকেশন লাগবে না, রিমাইন্ডার এখানে এই ফাইলে রিমাইন্ডার এখানে এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে রিমাইন্ডারের এখানে দেখো তোমার নো আছে, ইয়েস আছে। আমরা সবসময় ইয়েস গুলোকে ডিলিট করে দিব এবং নো গুলোকে রাখবো, ঠিক আছে? মার্ক সিলেক্ট করে কোনো কোনো ফাইলে এই ইয়েস এর জায়গায় মার্ক এবং আনমার্ক, আমরা সেক্ষেত্রে মার্ক গুলোকে ডিলিট করে দেব, আনমার্ক গুলোকে রাখবো। এখানেও যেমন আমরা ইয়েস গুলোকে ডিলিট করে দেব, নো গুলোকে রাখবো। আমরা সব ইয়েস গুলো ডিলিট করে দেব। এখন আমাদের এই রিমাইন্ডার আর দরকার। এখন এটাকে আমরা কাট করে এখানে পেস্ট করব। প্রাইস সবসময় 2 নাম্বার কলামে থাকবে, 1 নম্বর কলামে থাকবে ISBN, 2 নম্বর কলামে প্রাইস, 3 নম্বর কলাম আইটেম নাম্বার। এবার আমরা এটা সেভ করব, সেভ অ্যাজ ডাউনলোড CSV ফরম্যাটে এটা সবসময় সেভ করা লাগবে, কমা ডিলিমিটেড সেভ।
এখন আমাদের কাজ হবে হোলসেল ইন্সপেক্টর। এর আগে আমরা এই কাজগুলোতে ইউপিসি ব্যবহার করতাম, কিন্তু এখন থেকে আমরা হোলসেল ইন্সপেক্টর ব্যবহার করব। এখানে ড্র্যাগ করে নিয়ে আসা যায় অথবা এখানে ড্রপ করা যায়। আমি এখানে জাস্ট ওপেন করব, এই যে বিবিডব্লিউ একটা এখন প্রসেসিং হচ্ছে। আচ্ছা শ্যাম, এর ভিতরে কি তোমার কোনো প্রশ্ন আছে যতক্ষণ দেখলেন? শ্যাম, আনমিউট করে তুমি কোশ্চেন করতে পারো। শ্যাম, তোমার কোনো প্রশ্ন আছে? না, হ্যাঁ একটা প্রশ্ন হলো যে আইএসবিএন ফাইল রেডি করে তারপরে মানে মানে হোলসেলার ইন্সপেক্টরে এন্ট্রি করতে হবে নাকি মানে আগে হোলসেল ইন্সপেক্টরে এন্ট্রি করে তারপরে আপনার মানে আইএসবিএন ফাইলটা বানাতে হবে, মানে সিএসভি ফাইলটা বানাতে হবে আর কি। আর সিএসভি ফাইলটা এখন ভুলে যাচ্ছে। আগে আমরা আইএসবিএন থেকে আমরা যে এক্সেল ফাইলটা তোমাকে দেখাই, ওই এক্সেল ফাইলটা রেডি করে ওইটা আমাদের সিএসভি তে কনভার্ট করে সেভ করতে হবে। আচ্ছা, এই সিএসভি ফাইলটাই আমাদেরকে এই হোলসেল ইন্সপেক্টরে এই যে যেটা এর আগে আমরা করছিলাম বিপিসি তে যেটা করছি ঠিক একই জিনিসই এইখানে জাস্ট এই এক্সেল ফাইলটাকে আমাদের রেডি করে যেটা বিপিসি কস্ট এবং এসকিউ এই তিনটা আইটেম আমাদের রাখতে হবে ওই ফাইলটা, এবং এটা এক্সেল ফাইলটাকে আমাদের সিএসভি তে কনভার্ট করতে হবে। সিএসভি করার পরে ওই সিএসভি ফাইলটাকে আমাদের এই হোলসেল ইন্সপেক্টরে আপলোড করতে হবে। এইটুকু। আসলে আমাদের যখন ফাইল দেওয়া হবে সেই ফাইলটা সবসময় আসবে র হিসাবে, এবং র ফাইলটা সিএসভি তেও আসতে পারে, এক্সেল ফাইল হিসাবেও আসতে পারে। ঠিক আছে, এবং আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যেই কলামগুলো লাগবে সেই কলামগুলোকে আমাদের ডিটারমাইন করা, ওইগুলোকে নিয়ে তারপরে আমরা সিএসভি তে কনভার্ট করব। তারপর আমরা এই হোলসেল ইন্সপেক্টরে এটা আপলোড করব। হোলসেল ইন্সপেক্টর আর কিছুই না, হচ্ছে আগে আমরা যেটা ইউপিসি ইউজ করতাম সেই ইউপিসি এর আর কি অল্টারনেটিভ একটা ব্যবস্থা। ঠিক আছে, এখন এখানে যে প্রসেসটা হয়ে গেছে, এখানে যখন ক্লিক করে ডাউনলোড রেজাল্টস, দেখা যাক আবার এখন আমরা এখান থেকে কোনো কিছুই ডিলিট করবো না, এখান থেকে শুধু একটা জিনিস অ্যাড করতে হবে, একটা ইনসার্ট করে নিলাম এখানে কোয়ান্টিটি টিওয়াই, এখানে দেখো কাস্টম 1 আসছে, এটা হচ্ছে মূলত আইটেম, আইটেম নাম্বার or SKU, যে কোনো একটা ব্যবহার করা যাবে। এখন আমাদের এখান থেকে কিছু যাচাই বাছাইয়ের দরকার আছে, যেমন এই প্রথমে আমরা ক্যাটাগরি, এখানে যেহেতু আমরা বই নিয়ে কথা বলছি সেহেতু ক্যাটাগরিতে যে প্রথমে আমরা সমস্ত কিছু সিলেক্ট করে দেব। তো
করার পর তারপর আমরা শুধু বুকের এখানে চেক করব, চেক করে তারপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ইনবাউন্ড শিপিং এটা সবসময় 50 সেন্ট মানে $0.5, ঠিক আছে। আর প্রেপিং কস্ট হচ্ছে $1.25, ঠিক আছে, 1.25। সমস্ত গুলাতে আমরা এটা ইনপুট করে নিলাম। এবার হচ্ছে আমাদের যেটা দেখতে হবে বিএসআর। বিএসআর আমরা যেই রেঞ্জে রাখতাম আগে সেটা ছিল হচ্ছে 1,50,000, এখন সেখানে আমরা 12 লাখ পর্যন্ত রাখবো। এটা আমরা 12 লাখ পর্যন্ত রাখবো নর্মালি, কিন্তু কোনো কোনো সময় এটা আরো কমতে পারে, কোনো কোনো সময় বাড়তে পারে, কোনো কোনো সময় যেমন হতে পারে 7 লাখ, কোনো কোনো সময় 5 লাখ আসতে পারে, কিন্তু নর্মালি আমরা এটা 12 লাখ রাখছি। সাপ্লায়ার ভেবে এটা ভ্যারি করবে। ওকে, এখন এখানে দেখো যে বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে, আর এবং তুমি যদি লক্ষ্য করো এখানে দেখবে যে প্রফিট যদিও নেগেটিভে আছে, মার্জিন নেগেটিভে, তারপরও আমরা এগুলা ডিলিট করি না। কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই বাই বক্সের প্রাইস গুলো চেঞ্জ হয়, এত বেশি পরিমাণে চেঞ্জ হয় যে এগুলা সব শেষ পর্যন্ত প্রফিট হয়ে দাঁড়ায়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন একটা প্রোডাক্টের সবকিছু চেক করবো সেই সময় আলটিমেটলি যেন প্রফিটটা $2 বেশি হয়, এবং এই আরওআই এখন থেকে আমরা মার্জিনটা সেটা লক্ষ্য করবো না, আমরা আরওআইটা দেখবো। আরওআই যেন সবসময় 100%-এর বেশি থাকে, ঠিক আছে। এটা যেমন 151%, তখন এটা ওকে। প্রফিট 4.17, এটা $2 বেশি প্রফিট, ওকে। কারণ এমন যদি থাকে এই প্রোডাক্টটা শেষ পর্যন্ত, তাহলে এই প্রোডাক্টটা ওকে হবে। এটা হচ্ছে প্রফিট এবং আরওআই এর আমাদের যে ক্রাইটেরিয়া সেটা। তো দেখা যাক প্রথম প্রোডাক্টটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা হবে চেক করতে হবে। এরপরে এটা সেভ করা হয়ে গেছে। এখন এটাকে গুগল ড্রাইভে আপলোড করতে হবে। সাপোজ আমি দেখানোর জন্য জাস্ট এখানে আপলোড করে দিই। গুগল ড্রাইভে আপলোড করার পর এটা এমন লোডিং হতে একটু সময় নিতে পারে। লোডিং শেষ। এখানে আপলোড করার পর প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। অল সিলেক্টেড। এখানে আমরা ফন্ট নেম এরিয়াল এটাই রাখবো, ফন্ট স্টাইল
কিন্তু এটা আমরা 11 সাইজটা। যাতে এটা আমাদের আর্গুমেন্ট লিস্টের সাথে যাতে ম্যাচ করে। এখন দেখা যাক প্রথম অ্যাসেট মূল্যের কোন প্রোডাক্ট আছে। আচ্ছা, প্রথম অ্যাসেট নাম্বার দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা আছে, এবং এখানে যদি নিচে আসা হয় দেখা যাবে আমাদের যে নতুন যে কে প্যারাগ্রাফটা আছে সেখানে বেশ কিছু নতুন তথ্য দেখাচ্ছে, যেমন আগে কিন্তু এগুলো আসতো না। এই গ্রিন লাইন গুলা হচ্ছে ইএসআর নাম্বার, ঠিক আছে, সেলস র্যাঙ্ক। এখানে দেখা যাচ্ছে 1.2 মিলিয়নের কাছাকাছি। আমাদের ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে এই র্যাঙ্কটা সবসময় 1.5 মিলিয়ন, দ্যাট মিনস 1.5 মিলিয়নের নিচে থাকে, এই রেঞ্জটার নিচে থাকে। তো এখানে দেখাচ্ছে 3 মাসে এই রেঞ্জের নিচে আছে, কিন্তু আমাদের দরকার 6 মাসে। তো এখানে ইয়ারলি এটাতে ক্লিক করে এই মাসের থেকে যদি শেষ পর্যন্ত জুম করা হয় তখন 6 মাসেরটা চলে আসে। দেখা যাচ্ছে 6 মাসের ভিতরে কোনো জায়গাতেই এই সেলস র্যাঙ্ক আমাদের এই মার্ক 1.5 মিলিয়নের মার্কটা এক্সিড করে, ঠিক আছে। তার মানে এটা মোটামুটি ঠিক আছে। এখন কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে দেখা যাচ্ছে এখানে একটা প্রায় কাছাকাছি গেছে, এটা সাপোজ এক্সিট করে গেছে একবার, এখানে আরেকবার এক্সিট করছে। 6 মাসের ভিতরে যদি এমন 3 থেকে 2 বার হয় তাহলে সেটা ওকে আছে, নো প্রবলেম। কিন্তু যদি এটা 3 বার 4 বার কিংবা 5 বার হয় তখন আমরা সেই প্রোডাক্টটা স্কিপ করে যাবো, প্রোডাক্টের দরকার নাই আমাদের। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এখানে তো দেখা যাচ্ছে সেল বেশ ভালো ছিল, এখানে প্রতিটা পিক হচ্ছে কি পিকের পরে যে একটা ডাউন একটা ডিপ একটা অংশ চলে গেছে, এই লোয়েস্ট পিক, এটা হচ্ছে একটা সেল। এই সময় প্রোডাক্টটা বিক্রি হয়েছে। আবার এই যে উপরে উঠছে তার মানে এই সময়ের ভিতরে কোন প্রোডাক্ট বিক্রি হয়নি, আবার যখন নেমে গেছে তার মানে এই সময় একটা প্রোডাক্ট সেল হয়েছে। এভাবে আমরা সেলের একটা ডেনসিটি অথবা সেলের রেট আমরা এটা বুঝতে পারি। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে এই রেটটা কম, দেখা যাচ্ছে 6 মাসের ভিতরে এই ধরনের লোয়ার পিক দেখা যাচ্ছে 10টা আছে কিংবা 8টা আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তো এমন দেখা যাচ্ছে 10টা আছে। তো আমাদের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এই প্রথম 10টা বলতে শেষ 10টা যে পিক আছে আমরা টপ পিকও দেখতে পারি এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টার ভিতরে আমরা সবসময় বেশি প্রাধান্য দেব যে এর ভিতরে কোনোটা 1.5 মিলিয়ন অতিক্রম করেছে কিনা। যদি একটা করেও থাকে তাও খুব একটা সমস্যা নেই, একটা দুইটা আমরা ওটা অ্যাডজাস্টেবল, নো প্রবলেম। কিন্তু তিন চারটা করে গেলে তখন সে প্রোডাক্টটা আমরা নিব না। এ পর্যন্ত কোনো সমস্যা আছে? ব্যাপারী ব্যাপারটা তুমি যদি বল তুমি বলো কি বুঝতেছো? হ্যাঁ বুঝছি। ব্যাপারী বিষয়টা তুমি কি ব্যাপারটা বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এবার তুমি তাহলে বলো যে এই প্রোডাক্টটা কি নেওয়া যায় এই গ্রাফে দেখতে? এই গ্রাফটা হ্যাঁ নেওয়া যায়। ভেরি গুড। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় এই গ্রাফটাকে এখন বেশি প্রাধান্য দিই, ঠিক আছে। আমরা কিন্তু আগে দেখতে যে আমরা এই কতগুলা বিক্রি হলো সেগুলা চেক করতাম, তারপর অন্য অনেক কিছু চেক করতাম যে অ্যামাজন আছে কিনা, কতটা সেলার আছে এগুলা। কিন্তু এখন আমরা মূলত বেশি চেক করবো এই
এটার উপর। এখন আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেখো এটা এভারেজে কিন্তু মোটামুটি 600 মানে 6 লাখের যাচ্ছে আশপাশে আছে সবসময়। তার মানে হ্যাঁ এটা একটা নেয়ার মতো একটা প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি সেলস বিষয়ে বিএসআর এর দিক। এখন দেখো এখানে যেই প্রাইসটা শো হচ্ছে সেটা হচ্ছে $17.96। তো আমরা যদি নিউ এ ক্লিক করি দেখা যাক কত ডলার আছে আসলে। হ্যাঁ এখানে ঠিকই আছে, আমরা সবসময় প্রাইমে ক্লিক করবো। এখানে $17.96 এটা অ্যামাজন বিক্রি করছে। প্রাইম সেলাররা যত প্রাইসে বিক্রি করবে দেখা যাচ্ছে এর থেকে লোয়ার প্রাইসও থাকতে পারে। আমরা সবথেকে লোয়েস্ট প্রাইস যে প্রাইম সেলারে থাকবে সেই প্রাইসের থেকেও আমরা 5 সেন্ট কমে সবসময় এটা হিসাব করব। এখানে একটাই আছে এবং এটা $17.96। কিন্তু এখন যখন আমরা এখানে ইনপুট করবো বাই বক্সে, তখন আমরা 5 সেন্ট কমিয়ে দিব, তার মানে কি $17 তখন হবে 91 সেন্ট। ঠিক আছে, তখন যদি ক্লিক করা হয় তখন দেখবো যে এই প্রফিটটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন আমাদের আরো কিছু কাজ আছে। দেখলাম যে অ্যামাজন একটা আছে, সেলও মোটামুটি ভালো। ওকে, এখন আমাদের নেক্সট যে পেজটা আছে এখানে আমাদের এই অ্যাসিন নাম্বারটা কপি করতে হবে। কপি করে আমরা অ্যামাজন সেলার সেন্ট্রাল এটা সম্পর্কে আশা করি ধারণা আছে, পেস্ট করব। যদি ধারণা না থাকে বলতে পারে। তোমাকে অ্যামাজন সেলার সেন্ট্রালের ব্যাপারে ধারণা আছে? সেলার সেন্টার না নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই সেলার সেন্টার হচ্ছে দেখা যাক, আমরা প্রথমে লগ আউট করি কি করে এরা। প্রথমে এমন একটা পেজে তোমাকে নিয়ে যাবে যদি তুমি অ্যামাজন সেলার সেন্ট্রালে ঢুকতে চাও। এটা হচ্ছে লগ ইন পেজ বা সাইন ইন পেজ। এখানে সমস্ত কিছু দেওয়া থাকবে, তোমাকেও এটা দেওয়া হবে। ঢুকে এই যে ইনভেন্টরি, ম্যানেজ ইনভেন্টরিতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সার্চ এসকেইউ টাইটেল আইএসবিএন। ঠিক আছে, আমরা কিন্তু এই যে অ্যাসিন নাম্বার দিয়ে সার্চ করছি, এটা দিয়েও করা যাবে। অ্যাসিন নাম্বার হচ্ছে এই যে আমরা হচ্ছে অ্যাসিন নাম্বারটা নিচ্ছি। ঠিক আছে, এই নাম্বারটা হচ্ছে অ্যামাজনের নিজস্ব একটি নাম্বার প্রোডাক্টকে মার্ক করা। ঠিক আছে, তো এই নাম্বারটা আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে সার্চ করলাম। এখানে দেখো এটা অলরেডি আমরা কিন্তু এনলিস্ট করেছি, এটা হচ্ছে এনলিস্ট করা। সাপোজ এটা এনলিস্ট করা হয়নি আগে, ঠিক আছে, এখানে তখন এগুলা কিচ্ছু আসবে না। যে এগুলা আছে এই প্রোডাক্টের ইমেজ দেখাচ্ছে, কিচ্ছু আসবে না, পুরো ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তখন আমরা কি করবো, তখন আমরা করবো কি, সেটা হচ্ছে অ্যাড এ প্রোডাক্ট। লিংক, ওপেন লিংক, নিউ ট্যাব, অ্যাড প্রোডাক্টে যে এখানে দেখো প্রোডাক্ট নেম ইউটিসি ISBN or SN। তো আমরা SN নম্বরটা দিয়ে সার্চ করে দেখা যাক কি হয়। এই যে প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। তো এখানে আমরা তখন লিস্টিং লিমিটেশনস অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দেখো নিউ কালেক্টিবল ইউজড কন্ডিশন। এই তিনটা কন্ডিশনের প্রোডাক্ট তুমি এখানে এনলিস্ট করতে পারো। কিন্তু এই যে রিফারবিশড যে কন্ডিশন, এটার জন্য তোমার অ্যাপ্রুভাল লাগবে। তাহলে এটা করার জন্য আমাদের কোনো সুযোগ নেই। আর আমরা সব সময় করি যেটা, সেটা হচ্ছে নিউ এর জন্য। আমরা কালেক্টিবলের জন্য কিংবা ইউজ কন্ডিশন অন্য কোনো কন্ডিশনে আমরা যাই না, আমরা শুধুমাত্র নিই। ঠিক আছে, এখন যদি আমরা সেল ইউএসএ ক্লিক করি তখন নেক্সট পেজে যাবে। এই ব্যাপারে যে ভিডিওগুলো আছে সেই ভিডিও আমি তোমার সাথে শেয়ার করে দিব, ওগুলা তুমি দেখলে আর ব্যাপারটা ক্লিয়ার হবে। সেটা দেওয়ার পর
ওগুলো দেখলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এই প্রোডাক্ট রিসার্চের জন্য আরেকটা জিনিস লাগে অ্যামাজনে, সেটা হচ্ছে অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর। ঠিক আছে, তুমি যদি এখানে লেখো গুগলে অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর সার্চ করলে এটা চলে আসবে, এই যে এফবিএ রেভিনিউ ক্যালকুলেটর। এখানে ক্লিক করলে এই যে চলে আসলো। এখানে বলছে যে তুমি অ্যাসেট দিয়ে এটা করতে পারো, আমরা অ্যাসেট দিয়ে দিলাম। এইখানকার যে কাজ সেটা হচ্ছে আমরা কয়েকটা প্রাইস আছে অথবা ফি বলা যায় আসলে, সেটা হচ্ছে যে সেলিং অন অ্যামাজন ফি, এই ফিটা আমাদের দেয়া লাগে, আর হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, এই দুইটা ফি আমাদের পে করা লাগে। এখন এই দুইটা ফি আসলে কত আসবে সেটা এক্স্যাক্টলি জানার জন্য এই ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরে আমরা সবসময় এই সেকশনটা ইউজ করবো, অ্যামাজন ফুলফিলমেন্ট। আমরা কখনোই এই ইউজ ফুলফিলমেন্ট এটা ইউজ করবো না, আমরা অ্যামাজন ফুলফিলমেন্ট অলওয়েজ। এখানে কি দেয়া লাগবে? প্রথমে দেয়া লাগবে আইটেম নাম্বার। ওকে, আমরা আইটেম নাম্বার দেখি আমরা কত দিব। 5 বক্স প্রাইস যেটা সেটা হচ্ছে আইটেম কস্ট, আইটেম প্রাইসেস, আইটেম প্রাইস হচ্ছে 5 বক্স প্রাইস, $17.91। দেখা যাক দিয়ে দেখি $17.91। ওকে, আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাক্ট। কস্ট অফ প্রোডাক্ট হচ্ছে ইউনিট কস্ট। ঠিক আছে, এখানে ইউনিট কস্টটাই টোটাল কস্ট আকারে থাকে। দেখো টোটাল কস্ট কত আছে, $2.75। কিন্তু এর সাথে আরো আমরা আরেকটা জিনিস যোগ করবো, সেটা হচ্ছে যে প্রথমে আমরা যেই শিপিং, ইনবাউন্ড শিপিং কস্ট আর ফ্রেটিং কস্ট রেখেছিলাম, এই দুইটা যোগ করছি, এই দুইটা যোগফল 1.75 অলওয়েজ। তো তার মানে কি আমাদের এই 2.75 এর সাথে 1.75 যোগ করলে যে 4.5 আসে, আমরা সেটা এখানে দিই 4.5। ঠিক আছে, আর একটু দেখে দিই এর ভিতরে 4.5টা কিভাবে হলো। 2.75 হচ্ছে আমাদের প্রোডাক্টের কস্ট, যেটা টোটাল এই যে টোটাল কস্টের আন্ডারে থাকবে সেটা, আর 1.75 হচ্ছে 1.75 এটা হচ্ছে এই ইনবাউন্ড শিপিং কস্ট আর ফ্রেটিং কস্ট, এই দুটো যদি যোগ করো 1.75 আসে। তো এটা দেখা যায় কত আসে, 4.5। এই যে 4.5 এখানে দেওয়া আছে। এবার ক্যালকুলেট করলে এই যে সেলিং অন অ্যামাজন ফি, এখানে যদি তুমি মাউসের কার্সরটা নিয়ে যাও দেখা যাবে এখানে লেখা আছে to sell on Amazon Marketplace you pay referral fees and closing fees। তার মানে এটা একটা রেফারেল ফি। ওকে, তো রেফারেল ফি আমাদের কত আসছে, $4.49। ওকে, 449 এই যে রেফারেল ফি আছে, রেফারেল ফি আন্ডারে আমরা 449 দেব, 4.49। আর আরেকটা ফিও আসছে, সেটা হচ্ছে এই ফি ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। যে ব্লু কালারের যে ফি দুটা থাকবে ওই ফি দুটাই আমরা নিব। এই যে এফপি, এটা হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, এটা কত আসছে, এটা আসছে $4.78, 478। এই যে এফপি এটা হচ্ছে $4.78, 478। ওকে, তো দেখা যাক আমাদের সেখানে চেঞ্জ আসছে কিনা। প্রফিট ওকে, আগে কিন্তু প্রফিটে অবশ্যই একটু চেঞ্জ আসছে। আগে কিন্তু ছিল 150%-এর উপরে ছিল আরওআই, কিন্তু এখন এটা 150 এর নিচে নেমে গেছে, তার মানে প্রফিট একটু কমে গেছে। বাট ইটস অলরাইট, কারণ এটা হচ্ছে এখনো $2 উপরে আছে প্রফিট, এবং আরওআই পার্সেন্টেজ 100%-এর উপরে আছে, তার মানে এই প্রোডাক্টটা নেওয়া যায়। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই প্রোডাক্টটা ইনভেস্ট করা হয়,
এখন এনলিস্ট করার সময় আমরা প্রথমে যেটা ব্যবহার করি এই যে এখানে এসকিউ নাম্বারটা দেওয়া আছে, এসকিউ নাম্বারে বিবিডব্লিউ হচ্ছে এই যে এখানে বিবিডব্লিউ হচ্ছে সাপ্লায়ারের নাম, সংক্ষিপ্ত নাম বিবিডব্লিউ। তো বিবিডব্লিউ আমরা প্রথমে নিই, তারপর সংক্ষিপ্ত নামটা, তারপরে দেখো এখানে আছে ড্যাশ দিয়ে আছে 5118। 5118টা কি? সেটা হচ্ছে যে আইডেন্টিফায়ার, মানে এটা হচ্ছে আইএসবিএন নাম্বার, লাস্ট 4 ডিজিট 5118। এই 5118টা আমরা ড্যাশের পরে, তারপরে আবার ড্যাশ 07টা কিভাবে আসছে? সেটা হচ্ছে এটা হচ্ছে জুন মাস হচ্ছে নাম্বার 6। এখন আমরা মাসের সাথে সবসময় এক যোগ করি, তার মানে কি নাম্বার 6 + 1 7, তার মানে এটা 07। 24 হচ্ছে 24 তারিখ, এটা 24 তারিখে এটা অ্যাড করা হয়েছে, এই জন্য 24 দেওয়া আছে। 275 এটা কি? এটা হচ্ছে আমাদের ইউনিট কস্ট। এই যে আমরা ইউনিট কস্টটা দেখেছিলাম না 2.75, কিন্তু আমরা এখানে কোনো পয়েন্টার ইউজ করব না, এই সময় আমরা এসকিউ এর সময় কোনো পয়েন্ট থাকবে না, সেজন্য 2.75 এর জায়গায় 275 আমরা ইউজ করেছি। আর 1304 এটা হচ্ছে ব্রেক ইভেন প্রাইস। ব্রেক ইভেন প্রাইসটা কি? সেটা হচ্ছে এখানে তো দেখো অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর যখন ক্যালকুলেট করা হলো, সেই সময় আমাদের যে নেট প্রফিট কিন্তু একটা দেখি 4.14, কিন্তু আমাদের এমন একটা ব্রেক ইভেন প্রাইস যেটা, সেটা হচ্ছে এমন একটা প্রাইস যেই প্রাইসে এই প্রফিটটা জিরো চলে আসবে। প্রফিট জিরো আসা মানে মার্জিন জিরো, এগুলো সব জিরো জিরো চলে আসবে, ঠিক আছে? এখন সাপোজ মনে করো যে এটা কিভাবে বের করবো, এটা আচ্ছা ঠিক আছে 15 দিলাম, দেখি কত আসে। এই যে তার মানে কি কমে গেল, এখন 15 দেওয়ার পর কমে গেল, আমাদের আরো 1.67 আরো লাগবে। তো দেখা যাক কত আসে, 13 দিই, 13.3 দিই, দেখা যাক কত আসে। আরো কমাতে হবে 13 থেকে, আরো কমাতে হবে 13.02 দিই, দেখা যাক কি আসে। এই যে মাইনাস চলে গেছে, তার মানে আরেকটা বাড়িয়ে দিতে হবে 13.03। এখন এই সমস্ত কিছু জিরো চলে আসছে, নেট প্রফিট জিরো, নেট মার্জিন জিরো, তার মানে কি আমাদের এই প্রোডাক্টের জন্য ব্রেক ইভেন প্রাইস হচ্ছে $13.03। এখন যদি এখানে তুমি দেখো, দেখবো যে 13.03 13.04 হয়ে গেছে, এটা মূলত 13.03। সো আমরা পয়েন্টের কোনো ইউজ করি না, তাই 1304 দেয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে এই এসকিউ নাম্বারটা দিয়ে আমাদের করতে হবে, এবং এটা হচ্ছে এসকিউ নাম্বারটা কি হবে এটা বের করার উপায়টা তোমাকে বলে দিলাম। এ পর্যন্ত কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। বোঝা গেছে তাই না? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক কিন্তু আছে। একটু মানে ইসে একটু সমস্যা হয়, মানে যখন কাজ করব তখন এই মানে এই ক্যালকুলেশনের ফরম্যাট গুলা খেয়াল রাখাতে একটু সমস্যা হতে পারে, তখন জেনে নেব। না, এই জন্য আমি কিন্তু এই মিটিংটা রেকর্ড করছি, রেকর্ডটা কিন্তু তুমিও পাবে, অসুবিধা নেই। আমি এটা আপলোড করে তোমাকেও দিয়ে দেবো, যাতে তুমি যখনই দরকার হবে তুমি এটা রিভিউ করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, আর ঠিক আছে। এই যে এটা কিভাবে এনলিস্ট করা হয়, এই এনলিস্টের নিয়মটা আরেকটা হ্যাঁ, ভিডিওর ভিতরে আছে, সেটা আরো ডিটেইলস ভিডিও, মানে একটা পার্ট একটা ডিটেইলস আকারে প্রেজেন্ট করা, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে আমি প্রোভাইড করবো, কোনো অসুবিধা নেই। তখন যা বলছি সেটা তো বুঝছো? হ্যাঁ, এতটুকু যা বলছেন বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন এ পর্যন্ত যা যা বললাম, এগুলা যখন সমস্ত কিছু হয়ে যাবে, তার মানে কি এই প্রোডাক্টটা যখন এভাবে এনলিস্ট হয়ে গেল, তার মানে প্রোডাক্টটা আমাদের নেয়ার জন্য ঠিক আছে, আমরা এই প্রোডাক্টটা নিতে পারি। এখন কোয়ান্টিটি আমরা কতটা বসাতে পারি? আসলে এই কোয়ান্টিটি বসানোর ব্যাপারে এখনো সঠিক সিদ্ধান্ত ভাবে হয়নি, আরো রিসার্চ চলছে, হয়তো বা কিছুদিনের ভিতরে জানা যাবে যে কিভাবে কোয়ান্টিটি বসানো যাবে। কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারো যে এই প্রোডাক্টে দেখা যাচ্ছে, যদি আমি ইয়ারলি নিই,
ইয়ারলি নিয়ে 6 মাসে দেখি, তাহলে দেখবা যে এখানে বেশ বিক্রি বেশ ভালো। এই যে ডাউন পয়েন্ট গুলো যদি বিক্রি হয়, এখানে একটা বিক্রি হয়েছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, দেন সাত, আট, নয়। এখানে ফ্রিকোয়েন্সি অথবা বিক্রির রেট বেশ ভালো। সো তুমি এখানে, আর প্রাইম সেলার আছে শুধুমাত্র একজন, অ্যামাজন। সো এখানে অ্যাকচুয়ালি 5টা দেওয়া যেতে পারে। তো এখানে 5 দিলেন। সাপোজ দেখা যাচ্ছে এই, আমি তো দেখলাম যে এটা 6 মাসের জন্য এমন বিক্রি আসছে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এতটুকু অংশ মনে করো যে 6 মাস, এখানে কি তোমার এটা তো কম, সেলের পরিমাণ তো কম, তখন তুমি কি করবো? তখন দেখা যাচ্ছে এখানে 5 দিলে না, তখন তুমি এখানে 2 দিয়ে দিবে। কারণ কি, ওখানে সেলের পরিমাণ খুবই কম, দেরিতে দেরিতে সেল হয়েছে। আপাতত সর্বোচ্চ সেল 5 পর্যন্ত রেখে দেওয়াই ভালো। কোনো অসুবিধা নাই, সেল তুমি 50-ও দিতে পারো, কিন্তু এটা আর কি আরো রিভাইজ হবে, কিন্তু এই কারণে 5 দিয়ে রাখা বেটার। ঠিক আছে, 5, 3, 2 এমন। এটা এই যে এই ফ্রিকোয়েন্সির উপর ভ্যারি করে, যেমন এখানে খুব দেরিতে দেরিতে একটা সেল আসছে, সাপোজ এটা 6 মাসের দেরিতে দেরিতে সেল আসছে, তাই তুমি ওটা চেঞ্জ করে দিয়েছো। কিন্তু আবার দেখা যাচ্ছে সাপোজ এটা হচ্ছে 6 মাসের গ্রাফ, এখানে অনেক দ্রুত দ্রুত সেল হয়েছে, তার মানে ঠিক আছে, তুমি এখানে মনে করলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে 5 দিই। তো এভাবে আসলে এই প্রোডাক্টের রিসার্চটা করা হয়, ঠিক আছে। আর ওকে, সো প্রোডাক্টের রিসার্চ এবং মোটামুটি আইএসবিএন এর ক্ষেত্রে এটাই। আর একটা ব্যাপার জানার ছিল, সেটা হচ্ছে তোমার কি সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টটা কি সেটআপ দেওয়া হয়েছে কিনা? শানুন, হ্যাঁ সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট কি তোমার সেটআপ দেওয়া আছে? মানে সেটআপ দেয়া আছে। আচ্ছা, তোমার স্ক্রিনটা শেয়ার করো। শানুন, তোমার স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ সেরকম। শেয়ার হয়েছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার হচ্ছে হ্যাঁ তো আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ এটা অ্যামাজন সেলার সেন্টারের সাইন ইন, আমরা এখানে সাইন ইন করব। সুশানের আইডি দিয়ে আমাদের যেটা লাগবে, আচ্ছা ইয়ে এটা করার জন্য একটা বোর্ড লাগবে। এই কোডটা আসাদের পসিবল, এটা সেভ করে দিলাম। এটা যখন আসাদ অনলাইনে আসবে সেই সময় তুমি নিজেই হয়তো বা আসাদের সাথে কন্ট্যাক্ট করে, দেখা যাচ্ছে কন্ট্যাক্ট করলে তারপর
বললো যে আচ্ছা ঠিক আছে আমি যেটা পাঠাচ্ছি লগ ইন করছি একটা কোড যাবে সেই কোডটা যেন দেওয়া হয় সাথে সাথে আসা তোমাকে এই কোডটা দিয়ে দিবে অনলাইনে এখন সুশানের অনলাইনে আছে আসা এই কোডটা তখন তোমাকে দিয়ে দিবে ঠিক আছে আর একটা জিনিস আমি তাহলে একটু করে দিই অ্যামাজন রেভিনিউতে Amazon service. তো এটা আসলে এই ইউজার ভেরিফিকেশনটা শেষ না হওয়া পর্যন্ত আসলে খুব টাফ হয়ে যাবে তবে তুমি একটা জিনিস আজকের মতো করো সেটা হচ্ছে যে র ফাইলটা তোমাকে পাঠানো হতো হ্যাঁ যে র ফাইলটা পাঠানো হতো সেই র ফাইলটা প্রসেস করে তুমি হোলসেল প্রাইমে হোলসেল ইন্সপেক্টরে তুমি এখানে আপলোড করো ঠিক আছে আপলোড করে বেশ কয়েকবার দরকার আপলোড করে দেখ যে এটা আসলে কিভাবে কাজ করে দরকার হলে প্রথমে দেখা যাচ্ছে একবার আপলোড করে সেম ফাইল আপলোড করলে পরে দেখলে যে আসলে রেজাল্টটা ঠিক আসছে কি মানে আগের গুলোর সাথে মিলছে কি তারপরে যে সর্ট আউটের ব্যাপারগুলো দেখালাম সর্ট আউট আজকের মতো এগুলাই কয়েকবার প্র্যাকটিস হ্যাঁ আমি প্র্যাকটিস করা আরম্ভ করতেছি মানে এটা মানে অধিকবার ব্যবহার করলে এটা তাহলে কোনো সমস্যা নেই মানে শেখার জন্য না না এটা কোনো অসুবিধা না এটা তোমার ব্যবহারের জন্য দেওয়া হলো তুমি আর কি ব্যবহার করতে এটা তুমি হচ্ছে ওই র ফাইলটা ডাউনলোড করা র ফাইলটা প্রসেস করা এবং প্রসেস করা বলতে সিএসভি ফাইলটা করে এই হোলসেল ইন্সপেক্টরে ট্র্যাক করে নিয়ে এসে তারপরে প্রসেসটা কমপ্লিট করার পর ডাউনলোড করা তারপর ডাউনলোড করার পর আমরা যে কাজটা করেছি ডাউনলোড করার পরে তো আমি কয়েকটা কাজ দেখালাম না যে দেখাচ্ছে বুক শুধুমাত্র রেখে বাকিগুলো আনচেক করে দিলাম তারপর হচ্ছে প্রফিটের ওই ওইগুলা বিএসআর এর ওইগুলা আমি হচ্ছে লেস দ্যান ওই ইকুয়াল করলাম ফর্মুলা বসিয়ে তারপর হচ্ছে যে স্ক্রেপিং কস্ট তারপর শিপিং কস্ট এগুলা বসিয়ে আমি ক্যালকুলেশন ঠিক করে নিলাম এইগুলা করবো আজকের মতো কালকে তাহলে প্লিজ এগুলা তোমার থেকে তখন এগুলো আবার দেখে নিয়ে আর যে অ্যামাজন সেভিং সেন্টারের যে অ্যাকাউন্ট ওটা কি আসাতে অনলাইনে আসলে তার সাথে কন্ট্যাক্ট করবো না কালকে আপনারা দিবেন আচ্ছা এটা আপনাদের সাথে বলতে হবে কারণ যে ফোন নাম্বারে এই কোডটা যায় সেটা হচ্ছে কানাডিয়ান নাম্বার থেকে তো আমি আজকে মধ্যে পাঠাই একটু ওয়েট করো ভিডিওর মধ্যে পাঠাতে পারো ভিডিও আসবে দেখে আচ্ছা যদি পাঠাই ভিতরে তাহলে তো কথা বলাই যাবে তুমি নিজেও ওদের সাথে ডিরেক্ট কথা বলতে পারো আচ্ছা যে র ফাইলটা আছে ওটা আমি তাহলে এখন করতে থাকি মানে দেখতে থাকি আর যেটা ভিডিও রেকর্ডিং হলো ওটা কি মানে বেটা টিমে ডাউনলোড করা থাকবে ডাউনলোড না আমি এটা ইউটিউবে আপলোড করে ইউটিউবের লিংকটা ওখানে দিচ্ছি আচ্ছা ওইটা থাকলে মানে একটু দেখে দেখে করলে একটু মানে চাপের ওকে ঠিক আছে আচ্ছা চলে আসছি তোমার ইউজার ভেরিফিকেশন হয়েছে কোনো পুরাটাই করতে
আছে, সব ঠিক আছে। ওকে, তার মানে এখন মোটামুটি সবই তোমার সেট আপ দেওয়া হয়ে গেল, কিছু বাকি নাই। দুটা করে তো আচ্ছা, তাও আরেকবার দেখে নিই আমরা, চেক করি। ঠিক আছে। এখন এখান থেকে কি মানে যে কোনো প্রোডাক্ট নিতে হবে নাকি মানে যেটা যেটা না, আগে? এটা আমি শুধুমাত্র চেক করার জন্য এইগুলা দেখলাম, কিন্তু সংখ্যা ঠিক আছে। আচ্ছা, আমার জাঙ্গল স্কাউটটা নাই, ওটা কি ডাউনলোড করতে হবে নাকি এখন আমি কি দেখালাম, এই যে আগে আমরা যে ভাইরাল লঞ্চ জাঙ্গল স্কাউট এগুলা ইউজ করতাম, এগুলাতে এখন আর রিসার্চে লাগছে। তো যখন লাগবে সেই সময় আবার দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের মূলত লাগবে যে কে প্যারাগ্রাফ, যেটা কে প্যারাগ্রাফ তো লগ ইন করাই হবে, আর কোনো সমস্যা হবে না। তুমি দেখো, এর ভিতরে দেখো, কাল ইনশাআল্লাহ আবার কথা হবে। ঠিক আছে। হ্যাঁ, আসার সম্ভবত 15 মিনিট পর আর একটা মিটিং কল করেছে, যদি ওটাতে জয়েন করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই আজকে। ঠিক আছে। আমি যেগুলো দেওয়া ওইগুলো তুমি প্র্যাকটিস করো, আর এই ভিডিওটা তুমি হয়তো আরেকবার দেখতে পারো। ভিডিওটা দেখার পরে তুমি নিজে প্র্যাকটিস করো। কালকে এটা নিয়ে আমরা আবার কথা বলবো। কাল আবার এটা কালকে তো হচ্ছে না, কালকে শুক্রবার, শুক্র শনি দুদিন সময় পাবো। এই একটা ফাইল নিয়ে ট্রাই করতে থাকি। হ্যাঁ, একটা ফাইল নিয়ে কালকে তো দেওয়া হয়েছে, ফাইলটা তুমি ডাউনলোডেও রয়েছে, আমি ডাউনলোড থেকে দিচ্ছিলাম ওই সময়। ডাউনলোড থেকে ওইটা নিয়ে তুমি যেভাবে 3টা কলাম সিলেক্ট করলাম, ওইগুলো তুমি খেয়াল করবা, মানে দেখবা কিভাবে ওই 3টা কলাম নেওয়া যায়। সেটা সিলেক্ট করার পরে তুমি ড্রাগ করবা বা